স্বাগতম দর্শক, জামানস পড়াশোনার জন্য। দর্শক, কোঠা নিয়ে বাংলাদেশে অনেক বিতর্ক হয়েছে, অনেক আন্দোলন একসময় জমে উঠেছিল বাংলাদেশে। 2018 সালের আগ পর্যন্ত যে কোটা প্রথা ছিল, সেই কোটা প্রথা অনুযায়ী নিয়োগ দেওয়া হচ্ছিল, কিন্তু ছাত্র সমাজের মধ্যে এক ধরনের অসন্তোষ দেখা দেয় যে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে মূলত। এবং তখন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলনটা জমে ওঠে এবং অতি দ্রুতই সারা দেশে ছড়িয়ে পড়ে। ছাত্র আন্দোলনের মুখে এক পর্যায়ে প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন যে সব কোটা প্রথাই বাতিল করে দেওয়া হলো। যদিও যারা আন্দোলনে নেমেছিল তাদের কোনো দাবি ছিল না যে সবগুলা কোঠাই বন্ধ করে দিতে হবে। এখন এই কোটা প্রথাটা সাংবিধানিক না অসাংবিধানিক, আমরা এটা একটু দেখার চেষ্টা করব, এবং এই কোটা প্রথার প্রয়োজনীয়তা আছে কি না আমাদের, সেটাও আমরা খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে। দর্শক, আমি প্রথমেই বলে রাখি যে কোটার ভিত্তিতে যে কোনো ধরনের নিয়োগ হচ্ছে অবৈধ এবং অসাংবিধানিক। কোটা দিয়ে যখনই আপনি কাউকে নিয়োগ দেবেন, তার মানে হচ্ছে অন্য যোগ্য প্রার্থীকে আপনি তার অধিকার থেকে বঞ্চিত করে আপনি নিয়োগ দিবেন। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, সেটা হচ্ছে এই কোটা প্রথাকে আমি যদি অন্যভাবে একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে যে পজিটিভ ডিসক্রিমিনেশন, কিংবা বাংলায় যদি বলি আমি কি হবে, ইতিবাচক বৈষম্য। হ্যাঁ, শব্দগুলো একটু মানে খাপ ছাড়াই মনে হতে পারে যে পজিটিভ ডিসক্রিমিনেশন বা ইতিবাচক বৈষম্য আবার হয় কিভাবে। হ্যাঁ, আমি একটু ব্যাখ্যা করি দর্শক। ধরুন, আপনার বাংলাদেশে যে ছেলেটা বা মেয়েটা ঢাকা শহরে নটরডেম কলেজে পড়াশোনা করে, তার সাথে আপনি যদি তুলনা করেন সেই সুনামগঞ্জের তাহিরপুর বা সাল্লায় যে ছেলেটা বা মেয়েটা পড়াশোনা করে, বা কিশোরগঞ্জের সেই হাওড় অঞ্চলে যে ছেলে বা মেয়ে পড়াশোনা করে, নেত্রকোনার সেই হাওড় অঞ্চলের ছেলেমেয়ের সাথে তুলনা করলে কিন্তু হবে না। কারণ ঢাকা শহরের ছেলেটা যে পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছে, টেকনোলজি বলেন, আপনার কমিউনিকেশন বলেন, সেই পরিমাণ সুযোগ সুবিধা নিশ্চয়ই ওই রুরাল এরিয়ার একটা ছেলে বা মেয়ে সমানভাবে পাবে না। তাছাড়া আমাদের উপজাতি গোষ্ঠী, নৃগোষ্ঠী, পাহাড়ি অঞ্চলের মানুষ, তারা নিশ্চয়ই কম সুবিধা বঞ্চিত বলেই আমাদের সমাজে বিবেচিত হয়। তাদেরকে তুলে আনার জন্য, সামাজিক বৈষম্য দূর করার জন্য তাদেরকে যদি কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, সেটা অবশ্যই পজিটিভ ডিসক্রিমিনেশন। আমি আশা করি বোঝাতে পেরেছি, সেই বা ইতিবাচক বৈষম্য। আমরা একটু দেখি দর্শক, এই ধরনের একটা রিপোর্ট করা হয়েছে, আমরা এখানে আসলে কি বলা হয়েছে। যাই হোক, 2018 সালে আমি যেটা বললাম একটু আগে, সরকার সেই ঘোষণা দেন, এবং ইদানিং অতি সম্প্রতি এই বিষয়টা নিয়ে আবার সরকার নাড়াচড়া করছে, এবং আদালতও সেই মুক্তিযোদ্ধা কোটাটা আবার পুনর্বহালের পক্ষে রায় দিয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে, মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা নিঃসন্দেহে বাঙালি জাতির বীর সন্তান। তারা তাদের অবদানের জন্য, তাদের স্বীকৃতির জন্য তারা অবশ্যই রাষ্ট্রীয় উপাধি পেতে পারেন, তাদেরকে বীরত্বপূর্ণ কাজের জন্য পুরস্কৃত করা যেতে পারে। এবং তার পরিবার যদি কোনো না কোনোভাবে আর্থিক সংকটে থাকে, তাহলে সেই পরিবারকে আমরা মুক্তিযোদ্ধা ভাতা দিচ্ছি। এবং তার যদি সন্তানরাও কোনো ধরনের আর্থিক কষ্টে থাকে বা সামাজিক বৈষম্যে থাকে, তাদের পিতা বা দাদা, আমি বলবো এখন তো থার্ড জেনারেশন চলে আসছে, তাদের এই অবদানের জন্য রাষ্ট্র কি করতে পারে, তাদেরকে আর্থিক সহায়তা করতে পারে। কিন্তু তাদের এই গৌরবোজ্জ্বল ভূমিকার কারণে তার সন্তান বা তার নাতি যদি উপযুক্ত যোগ্যতা না থাকে, তাহলে তাকে এই ধরনের চাকরিতে নিয়ে আসার মানে হচ্ছে আপনার মেধা বিকাশে আপনি এক ধরনের ইন্ডেমনিটি দিয়ে দিচ্ছেন। এখন আপনারা বলতে পারেন যে বিষয়টা তাহলে কন্ট্রাডিক্টরি। এক, যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা, তাদের সন্তানদের বা নাতিদের জন্য মুক্তিযোদ্ধা কোটা আমি বলছি প্রয়োজন নেই। আবার যারা নৃগোষ্ঠী বা সেই কম সুবিধা বঞ্চিত, সুবিধা পাওয়া জেলায় অবস্থান করে, তাদের জন্য কোটা রাখাটাকে আমি পক্ষে অবস্থান নিচ্ছি। যদিও আমি আবারও ক্লিয়ার করছি দর্শক, এটাও অসাংবিধানিক।
কিন্তু সেই অসাংবিধানিক হলেও সেটা পজিটিভ ডিসক্রিমিনেশন বা ইতিবাচক বৈষম্যের জন্য আমাদের সমাজে সেটার প্রয়োজন আছে। যাই হোক, এ বিষয়ে সুষ্ঠু সমাধান চেয়ে আগামী 30 জুন পর্যন্ত আলটিমেটামও দিয়েছে যারা আন্দোলন করছে। অন্যদিকে সরকার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করেছে এবং আদালত আগামী 4 জুলাই পর্যন্ত কোটা পুনর্বহাল রেখে শুনানির জন্য দিন ধার্য করেছেন। চাকরি প্রত্যাশীরা বলছে 56% যদি কোটা অযৌক্তিক, অনেক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য কোটা প্রথাকে মুক্তিযোদ্ধাদের জন্য অসম্মানজনক বলে মনে করছেন। কেউ কেউ আবার মনে করেন কোটা না থাকা মুক্তিযোদ্ধাদের প্রতি অসম্মান। সব মিলিয়ে কোটার পক্ষে বিপক্ষে চলছে নানা ধরনের যুক্তি। তবে তারা বলেন নারী, প্রতিবন্ধী, দলিত, চা শ্রমিক সহ পার্বত্য উপকূলীয় এলাকার অনগ্রসর জনগোষ্ঠীর জন্য কোটা রাখা যেতে পারে, তবে সেটা হতে হবে যে কোনো ধরনের কোটার ভিত্তিতে নিয়োগ বন্ধ হোক, কোটা প্রথা বাতিল হোক, যোগ্যরাই সব জায়গায় সুযোগ করে নিক। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর বলেন, প্রায় 7 মাস শিক্ষার্থীদের আন্দোলনের ফলে যে কোটা পদ্ধতি রহিত করা হয়েছিল সেটি আদালতের মাধ্যমে পুনর্বহাল করাটা ছাত্র সমাজের সঙ্গে সরকারের সরাসরি প্রতারণা। শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আরফিন সিদ্দিকী বলেন, সরকার সার্বিক দিক বিবেচনা করে কোটা বাতিল করেছিল, কিন্তু আদালতে রেটের প্রেক্ষিতে সেটি বহালের নির্দেশনা দিয়েছেন। এটা নিয়ে চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এটা ঠিক, বিষয়টি আদালতেও নজরে এসেছেন বলে মনে করে। ইতিমধ্যে সরকারও বিষয়টি পুনর্বিবেচনার জন্য আপিল করেছেন। কোটা থাকলে কিভাবে থাকবে বা কত শতাংশ থাকবে তা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত। সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক বলেন, আমাদের সংবিধানে কোটার বিধান রয়েছে, সেটি নারী, প্রতিবন্ধী ও অর্থনৈতিকভাবে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য, কিন্তু এখানে জেলা কোটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। আবার মুক্তিযোদ্ধারা অনগ্রসর না, যেটি সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। আমি রায়টা দেখে নেই, তারপরে তিনি বলছেন যে কথা বলবেন। এখন যাই হোক দর্শক, এই কথাটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটার যে বিপক্ষে যারা আন্দোলন করছে তারাও কিন্তু স্পষ্ট করে সেটা বলছে না। তারা বলছে মুক্তিযোদ্ধা কোটা যদি রাখতেই হয় তাহলে সেটা একটা সার্টেন লেভেলে আপনি রাখেন। আপনি 30% মুক্তিযোদ্ধা কোটাই রাখলে সর্বমোট কোটাই দাঁড়িয়ে যাচ্ছে 56 জন, অর্থাৎ 100 জন সফল হওয়া প্রার্থীর মধ্যে 56 জনই চলে যাচ্ছেন কোটার ভিত্তিতে। তাহলে এটা তো নিঃসন্দেহে মেধা বিকাশের ক্ষেত্রে, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির জন্য এবং প্রশাসনের গতি আনার জন্য এক ধরনের ইন্ডেমনিটি দিয়ে দেওয়া হলো। এখন সরকার কেন এই কাজটা করছেন? আমরা দেখি এই কোটাকে ব্যবহার করে, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের যে তালিকা হয়েছে, অনেক পত্রিকায় আসছে, রিপোর্ট আসছে যে অনেকে বিয়েই করেছেন মুক্তিযুদ্ধের পরে, তাদের সন্তান কিভাবে মুক্তিযোদ্ধার সন্তান হয়ে যায়। এই ধরনের ভুয়া তত্ত্ব দিয়ে মূলত সরকার এবং সরকারি দলের লোকজনকে প্রশাসনের বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়ার জন্য একটি অবৈধ ক্ষেত্র সৃষ্টি করার জন্য সরকারের এক ধরনের দূরভিসন্ধি আছে বলেই আমরা অন্তত বিশ্বাস করি। আর মুক্তিযোদ্ধা কোটা যদি রাখতেই হয় সেটা অবশ্যই, আমি মনে করি, আমার অপিনিয়ন হচ্ছে কোনোভাবেই 10%-এর বেশি নয়। তবে আমি এটাও বলছি, একজন মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেছেন দেশের জন্য, তিনি আর্থিকভাবে অসুবিধায় থাকলে সরকার তাকে আর্থিকভাবে বাসস্থান দিয়ে, চিকিৎসা দিয়ে তাকে সাহায্য করতেই পারে, তার পরিবারের সদস্য সহ সবাইকে। কিন্তু তার সন্তান বা নাতি যদি উপযুক্ত যোগ্যতা না থাকে, তাকে সেই জায়গায় বসিয়ে দেওয়াটা একদিকে যেমন অসাংবিধানিক, অন্যদিকে এটি প্রশাসনের মেধা বিকাশে এবং গতি আনয়নের ক্ষেত্রে এক ধরনের ইন্ডেমনিটি বা ব্যারিয়ার হিসাবেই বিবেচিত হবে বলে আমি মনে করি। তবে হ্যাঁ, নৃগোষ্ঠী, উপজাতি, চা শ্রমিক, কম সুবিধা বঞ্চিত সমাজের যে মানুষগুলো, দলিত শ্রেণীর যে মানুষগুলো আছে, তাদের জন্য কোটা রাখাটাকে আমি পজিটিভ ডিসক্রিমিনেশন হিসাবেই দেখি, অর্থাৎ ভালোর জন্য বৈষম্য। যদিও আমি স্পষ্ট করছি, এটাও সংবিধানের সাম্য এবং সমান অধিকারের বিপক্ষে চলে যায়। কিন্তু এই পজিটিভ ডিসক্রিমিনেশন শুধু বাংলাদেশের প্রেক্ষাপটেই নয়, আমি ইংল্যান্ডের মতো দেশেও দেখছি, সেখানেও পজিটিভ ডিসক্রিমিনেশন হয়, স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়। অনেকে বলছেন জেলার কোটা টোটালি বাতিল করতে হবে। ইয়েস, আপনি চা শ্রমিকদের কথা যেমন বলছেন, দলিত শ্রেণীর কথা বলছেন, এটা যেমন সংবিধানের বিপক্ষে যায়, তেমনি আপনাকে মনে রাখতে হবে জেলা কোটাও সংবিধানের বিপক্ষে গেলেও জেলা কোটা রাখার প্রয়োজন আছে। এই কারণেই যে
এই যে আমি একটু আগেই বললাম ঢাকা শহরের একটি ছেলে বা মেয়ে যে সুবিধা পাবে, নিশ্চয়ই পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ির সেই এই সুনামগঞ্জের হাওড়াঞ্চলের বা কিশোরগঞ্জের হাওড়াঞ্চলের ওই ছেলে মেয়েটা সমান সুযোগ সুবিধা পাবে না বিধায় আপনি সুষম বন্টনের জন্য এবং রাষ্ট্রের প্রত্যেকটি অবস্থানকে, প্রত্যেকটি জেলাকে, প্রত্যেকটি উপজেলাকে আপনি উন্নয়নের আওতায় নিয়ে আসার জন্য, সকলকে সম্পৃক্ত করার জন্য, সংযুক্ত করার জন্য, ওভারঅল উন্নয়নের জন্য আপনার সেই পজিটিভ ডিসক্রিমিনেশন করতে হবে। কাজেই কোটা প্রথা থাকবে, যদিও আমি আবারও বলি সংবিধানের বিপক্ষে যায়, কিন্তু কোটা প্রথা জাতির ওভারঅল উন্নয়নের জন্য এই কোটা প্রথা বা পজিটিভ ডিসক্রিমিনেশন আমাদের রাখতেই হবে সংবিধানে। তবে মুক্তিযোদ্ধা কোটা যদি রাখতেই হয় সেটা একটি সার্টেন লেভেলে নিয়ে আসতে হবে। আমি জানি না এখানে আদালত কিসের ভিত্তিতে সেই রায়টা দিয়েছেন, এই রায়টার কপিটা এখনো পাওয়া যায়নি। যখন আমরা কপি পাবো তখন আমরা হয়তো বা আরো ডিটেলস কথা বলতে পারবো। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।